পুরো বিশ্বকে বদলে দিতে পারে সামাজিক ব্যবসা, বললেন প্রধান উপদেষ্টা। স্বপ্ন দেখতে শেখানোর শিক্ষা ব্যবস্থা করার তাগিদ। This was built for Social Business Day, but you couldn't hold that Social Business Day. প্রধান উপদেষ্টা সিইসি বৈঠকে বিষয়গুলো জনগণকে স্পষ্ট করার দাবি বিএনপি। জনপ্রত্যাশা পূরণের রাজনীতি চায় জামায়াত। রাতের ভোটে কারিগর সাবেক সিইসি নুরুল হুদা ফের 4 দিনের রিমান্ডে, সংবিধান লঙ্ঘন করে হাসিনার হুকুম কায়েমের অভিযোগ। উড্ডয়নের পরপরই সিঙ্গাপুরগামী বিমানে পাখির আঘাত, শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ, নিরাপদ 154 যাত্রী এবং 10 ক্রু। ঢাক ঢোলের তালে সারা দেশে হিন্দু সম্প্রদায় সজ্জিত রথযাত্রা, ভক্তি উৎসব আর ঐতিহ্যের মহামিলন। বাংলাদেশের সঙ্গে অনুকূল পরিবেশের সব বিষয়ে আলোচনায় প্রস্তুত ভারত, প্রতিবেশী অঞ্চলের উপর নিবিড় নজর রাখছে দিল্লি। এবং কলম্বো টেস্টে ইনিংস হারের শঙ্কা নিয়ে তৃতীয় দিন শেষ করল বাংলাদেশ, পিছিয়ে 96 রানে 5 উইকেট তাইজুলের। আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায়, শুনছিলেন শিরোনাম, সাথে আছি বিপাশা চক্রবর্তী। যুদ্ধ সংঘাতে মানুষ হতাশ হওয়ায় পুরো বিশ্ব এগিয়ে যাওয়ার বদলে পিছিয়ে পড়ছে উল্লেখ করে খাঁচায় ফিরে না গিয়ে নতুন বিশ্ব গড়ার স্বপ্ন দেখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, স্বার্থপরতার ভুল পথে হাঁটলে বড় দুর্যোগ বয়ে আনবে। স্বাবলম্বী হবার উপায় সামাজিক ব্যবসা উল্লেখ করে এবারের সামাজিক ব্যবসা দিবস শুধু দেশ নয়, পুরো বিশ্বে নতুন সভ্যতা গড়বে বলেও প্রত্যাশার কথা জানান প্রধান উপদেষ্টা। আরো জানাচ্ছেন সাইফুল রিপন। 15তম সামাজিক ব্যবসা দিবস 2025 উপলক্ষে আশুলিয়ার জিরাবতে সামাজিক কনভেনশন সেন্টারে ইউনুস সেন্টার আয়োজিত 2 দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশি বিদেশি আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অব নার্সিং এর শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান অতিথির বক্তব্যে সামাজিক ব্যবসার নতুন বিশ্ব গড়ার অন্যতম নিয়ামক দাবি করে সামাজিক ব্যবসা প্রসারে গ্রামীণের নেয়া নানা উদ্যোগে বিগত সরকারের দেয়া বাধার কথা তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। This was built for Social Business Day, but you couldn't hold that Social Business Day. এই কনভেনশন সেন্টার তৈরি করা হয়েছিল সামাজিক ব্যবসা দিবসকে কেন্দ্র করে, কিন্তু সরকার তা করতে দেয়নি। শিক্ষার দুরবস্থার কথা ভেবে বিশ্ববিদ্যালয় করতে চাইলেও তা করতে দেয়নি সরকার। Because we cannot give you the permission. স্বার্থপরতার ভুল পথে হাঁটলে বিশ্ব সভ্যতায় দুর্যোগ নেমে আসবে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, স্বাবলম্বী হতে যুক্ত হতে হবে সামাজিক ব্যবসায়। আমরা ভুল পথে আছি, এভাবে চললে বিশ্ব বিপর্যয়ের মধ্য দিয়ে শেষ হবে। এবছর সব উল্টো হচ্ছে, যেখানে সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা সেখানে সব পিছিয়ে যাচ্ছে। ভয়ঙ্কর সব ঘটনা ঘটছে, ভারত পাকিস্তান যুদ্ধে জড়াচ্ছে, ইউক্রেন পরিস্থিতি চলছে, ইসরায়েল ইরান পরিস্থিতি, এগুলো থামাতে কতদিন লাগবে জানি না। তরুণ প্রজন্ম দেশকে গভীর অন্ধকার থেকে বের করে এনেছে উল্লেখ করে নতুন পরিকল্পনা নিয়ে সবাইকে কাজ শুরুর আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। তরুণরাই বের হয়ে এসেছিল, বলেছিল যথেষ্ট হয়েছে, এবার চলে যাও। তারা জীবন দিয়েছে, তারা দেশকে অল্প সময়ে গভীর অন্ধকার থেকে দেশকে আলোতে এনেছে। এই ঘটনা শুধু বাংলাদেশের জন্যই প্রযোজ্য নয়, সারা বিশ্বের তরুণরাই করতে পারে। নতুন বিশ্ব গড়ার প্রত্যয় আমাদের। পরে সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে আয়োজিত মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনারের বৈঠকের বিষয়গুলো জনগণের সামনে স্পষ্ট করার দাবি জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় দেশের বর্তমান প্রেক্ষাপটে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি। আরো জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ। শুক্রবার বিকেলে গুলশানে নিজ বাসায় সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে নির্বাচন কমিশনারের বৈঠকের বিষয়বস্তু জাতির সামনে তুলে ধরার দাবি জানান। সবাই এখন আমরা ধারণা করে নিচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টা হয়তো তার মেসেজটি প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছেন ফেব্রুয়ারি 2026-এর প্রথমার্ধে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুতি গ্রহণের
বিষয়ে, এটা আমাদের ধারণা। আমরা জানি না সত্যি সত্যি এটা উনি কমিউনিকেট করেছেন কিনা, এই পরামর্শ দিয়েছেন কিনা বা ইনস্ট্রাকশন দিয়েছেন কিনা। যদি উভয় পক্ষ থেকে বিষয়টি পরিষ্কার করা হয় জাতির সামনে, তাহলে আমরা আশ্বস্ত হব। আর নির্বাচন সংক্রান্ত সমস্ত প্রস্তুতি সেপ্টেম্বরের মধ্যে শেষ করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। বলেন, জামাত স্থানীয় নির্বাচন আগে চাইলেও বেশিরভাগ দলই জাতীয় নির্বাচন আগে চায়। জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য মোটামুটি সব দলই একমত। মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষিত অথবা ঘোষিত না বললেও সম্মত বলা যায় যে সময়, সেই সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য সব পক্ষই, সব রাজনৈতিক দলই একমত। দ্বিমত হতে দেখিনি কাউকে। আর অন্তর্বর্তী সরকার নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তিনি। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে একটি স্বাধীনভাবে সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন যদি অনুষ্ঠান হয়। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। বন্ধ হয়ে আগামীর রাজনীতি যেন ফ্যাসিবাদে জন্ম না দেয়, বরং জনপ্রত্যাশা পূরণ করে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার সকালে মৌলভীবাজার জেলা জামায়াতের সাবেক আমির দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং কবর জিয়ারত শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। রাজনীতি বাংলাদেশের যেন স্বচ্ছ হয়, সুন্দর হয়, আগামীর রাজনীতিটা যেন আবার ফেসিবাদের কোনো জন্ম না দেয়, বরঞ্চ জনপ্রত্যাশা যেন পূরণ হয়। এই ব্যাপারে রাজনৈতিক দল যারা আছেন তারা যেন সত্যিকার অর্থে মুখে যেভাবে বলেন সেইভাবে দলের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ এবং জাতির স্বার্থকে আমরা সবাই দেখতে পারি। সাবেক নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে ফের 4 দিনের রিমান্ড দিয়েছে আদালত। শুক্রবার বিকেলে নুরুল হুদাকে CMM আদালতে তুলে 10 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে শুনানি শেষে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। 4 দিনের রিমান্ড শেষে রাষ্ট্রদ্রোহ ও প্রহসনের নির্বাচনের আয়োজনের অভিযোগে বিএনপির করা মামলায় শুক্রবার বিকেলে CMM আদালতে তোলা হয় সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে। আদালতে আরও জিজ্ঞাসাবাদের জন্য নতুন করে 10 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে শুনানি শেষে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, সাংবিধানিক প্রতিষ্ঠানে থাকা সত্ত্বেও সাবেক এই প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পালন না করে সংবিধান ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সরকারের হুকুম পালন করেছেন। বিভিন্ন যে ল এনফোর্স এজেন্সিকে ব্যবহার করেছেন, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সহ ফ্যাসিস্ট হাসিনা এবং মন্ত্রিসভা এবং কারা কিভাবে জড়িত সেই বিষয়গুলি কি আরও জিজ্ঞাসাবাদ করার জন্য ওনাকে আরও সময়ের প্রয়োজন, সেই জন্য 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করে। এ সময় রিমান্ড না মঞ্জুর করে জামিনের আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী। অভিযোগ করেন, মৌলিক কোনো পরিবর্তন ছাড়াই একইভাবে পুনরায় রিমান্ড আবেদন করেছে পুলিশ। এই জায়গায় 2টা ধারা আছে, একটা রাষ্ট্রদ্রোহ আর একটা হচ্ছে 120B, যেটা ক্রিমিনাল কনস্পাইরেসি যেটা বলা আছে। এই 2টা ধারার জন্য একেবারে আইনের স্পষ্ট বিধান হচ্ছে গভর্নমেন্টের স্যাংশন লাগবে এবং ডিসি সাহেবের কাছ থেকে অনুমতি নিয়ে এই মামলা দায়ের করতে হবে। সরকারের পক্ষে একজন ব্যক্তি বা ব্যক্তির পক্ষে এই মামলা দায়ের করার আইনগত সুযোগ নাই। সাবেক প্রধান এই নির্বাচন কমিশনারের বিরুদ্ধে মামলায় নতুন করে রাষ্ট্রদ্রোহ, প্রতারণা ও অর্থ আত্মসাতের ধারা যুক্ত করা হয়। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। জাতীয় সম্পদ এবং সার্বভৌমত্ব রক্ষার দাবিতে 2 দিনের ঢাকা চট্টগ্রাম রোড মার্চ শুরু করেছে সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক জনগণের ব্যানারে বামপন্থী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে গান পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এ সময় বক্তারা বলেন, দেশের বিপক্ষে যার এমন সব উদ্যোগ থেকে সরকারকে সরে আসতেই হবে। প্রথম দিন ঢাকা থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও হয়ে কুমিল্লার টাউন হল ময়দানে সমাবেশ করেন তারা। শনিবার সকাল 9টায় ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে মিরেশ্বরাই পৌঁছে সংক্ষিপ্ত সমাবেশ করবেন। সেখান থেকে বিকেল 5টায় চট্টগ্রাম কাস্টমস হাউসে সমাপনী সমাবেশ করে তাদের রোড মার্চ কর্মসূচি সমাপ্তি করবেন। উড্ডয়নের কিছুই সময়ের মধ্যে বিমানের পাখায়
পাখির আঘাত লাগায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গাপুরগামী একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসতে বাধ্য হয়। শুক্রবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আন্তর্জাতিক ফ্লাইট BG584 ঢাকা থেকে সিঙ্গাপুরগামী যাত্রা শুরু করার কিছুক্ষণ পরই এই ঘটনা ঘটে। আরো জানাচ্ছেন মাকদুরা মিতি। শুক্রবার সকাল 8:38 154 জন যাত্রী ও 10 জন ক্রু নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। উড্ডয়নের পরপরই প্রায় 2500 ফুট উচ্চতায় থাকাকালে ফ্লাইটটির পাখায় পাখির আঘাত লাগে। এ ঘটনার পর ফ্লাইটটি গন্তব্যে না গিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে এবং নিরাপদে অবতরণ করে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক ABM রওশন কবির জানান, পাখির আঘাত লাগার বিষয়টি বুঝে ওঠার সঙ্গে সঙ্গেই ক্যাপ্টেন বিমানবন্দরে ফিরে আসার সিদ্ধান্ত নেন। পরে বিমানে অবস্থানরত যাত্রীদেরকে এয়ারপোর্টে রেখেই দুপুর 1:45 অন্য একটি ফ্লাইটে সিঙ্গাপুর পাঠানো হয়। ঢাকা সিঙ্গাপুর ফ্লাইট ছিল আজকে, এটা সকাল 8:26 টেক অফ করে। টেক অফের কিছুক্ষণ পরেই অর্থাৎ 8:37 বার্ড হিট হয় এবং বার্ড হিট হওয়ার কারণে এটা তাৎক্ষণিক পাইলট ঢাকায় ল্যান্ড করে। যে এয়ারক্রাফটে বার্ড হিট হয় এটা হ্যাঙ্গারে চলে যায় মেইনটেন্যান্সের জন্য। আর এই যাত্রীদেরকে আমরা আজকে দুপুর 1:45 অন্য একটা এয়ারক্রাফট দিয়ে তাদেরকে আমরা সিঙ্গাপুরে পাঠাই। আর যেটা হ্যাঙ্গারে আছে এটা আপনার সন্ধ্যা 6টা বা 7টার মধ্যে এটা সার্ভিসেবল হবে। এই ঘটনায় বিমানে থাকা সব যাত্রী ও ক্রু নিরাপদ ও সুস্থ রয়েছেন। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সন্ধ্যা। প্রশাসনের নিরপেক্ষতা প্রমাণে সব না হোক, স্থানীয় সরকারের অন্তত সিটি কর্পোরেশন, উপজেলা বা পৌরসভা নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হওয়া উচিত বলে মনে করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শুক্রবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের দলের বিশেষ বর্ধিত সভায় তিনি এই কথা বলেন। নূর আরও বলেন, এই সরকারের আগের মতোই দিনের ভোট রাতে করে কিনা স্থানীয় সরকার নির্বাচন হলে তার প্রমাণ পাওয়া যাবে। অন্তর্বর্তী সরকার এবং বর্তমান প্রশাসন একটি বিশেষ দলের দিকে ঝুঁকে পড়েছে। তারা ভাবছে ও দলই আগামীতে ক্ষমতায় আসছে। মুসলিম ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বাইতুল মোকাররমের সামনে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। এই সময় বক্তারা অভিযোগ করেন, বিশ্বের মুসলমানদের নিধনে নেমেছে আমেরিকা এবং ইসরায়েল। এদের বিরুদ্ধে বিশ্বের মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান বক্তারা। আরো জানাচ্ছেন তাইফুর রহমান তুহিন। ইরান, আফগানিস্তান সহ মুসলিম ভূখণ্ডের উপর ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে বাংলাদেশ খেলাফত মজলিস। এ সময় বক্তারা বলেন, গাজায় বছরের পর বছর হামলা করে নারী ও শিশুকে হত্যা করছে ইসরায়েল। এসব নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল ফিলিস্তিনে বছরের পর বছর হামলা করে আমার শিশু মা বোনদেরকে হত্যা করেছে। হাজার হাজার মানুষ তারা খাবারের জন্য লাইন ধরেছে, আর সেখানে বোমা মেরে এই ইসরায়েলি গোষ্ঠী আমাদের ভাইদেরকে নৃশংসভাবে হত্যা করেছে। হামলা বন্ধ না হলে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদেরও ঘোষণা দেন বক্তারা। আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত, আমরা শহীদ হওয়ার জন্য প্রস্তুত। আমাদেরকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নেওয়ার জন্য সরকারের কাছে আহ্বান জানায়। আজকে সময় হয়েছে সমগ্র বিশ্ব আজকে ঐক্যবদ্ধভাবে এই ইসরায়েলের বিরুদ্ধে, ইহুদিবাদী চাইনাবাদী শক্তির বিরুদ্ধে কঠোর ভূমিকা গ্রহণ করতে হবে। ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তারা।
যখনই নির্যাতন হয়েছে মুসলমান ঘুরে দাঁড়িয়েছে। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। উৎসাহ উদ্দীপনায় উদযাপন হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। শুক্রবার সকালে রাজধানীর স্বামীবাগ আশ্রমে বিশ্ব শান্তি এবং মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। বিকেল ৩টায় স্বামীবাগ থেকে বের হয় রথ, ঢাকায় বিভিন্ন সড়ক ঘুরে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হয়। এ সময় নেচে গেয়ে আনন্দে মাতেন ভক্ত এবং অনুরাগীরা। আরো জানাচ্ছেন আলিমুজ্জামান সাফওয়ান। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথ দেবের রথযাত্রা। বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভার মধ্য দিয়ে ঢাকায় পালন করা হয় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। শুক্রবার দুপুর ৩টায় আনন্দ র্যালির মধ্য দিয়ে ইসকনের স্বামীবাগ আশ্রম থেকে শুরু হয় রথ। অংশ নেয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তরা। ঢাকের তালে নেচে গিয়ে রথ টেনে নিয়ে যাচ্ছেন ভক্তরা। আবার অনেকেই জগন্নাথ দেবকে ভক্তি জানাতে রাস্তার মধ্যেই ষষ্ঠাঙ্গে প্রণাম জানান। সমস্ত জীবের উপর জগন্নাথের কৃপা বর্ষিত হোক, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই জগন্নাথের কৃপা লাভ করুক। জগন্নাথের এই রথযাত্রাকে কেন্দ্র করে আজকে আমরা ১০০-র উপরে যজ্ঞ অনুষ্ঠান করেছি। বিশ্বের যে সিচুয়েশন, সেই সিচুয়েশনের জন্য জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী সবাইকে রক্ষা করেন। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ও কড়া নিরাপত্তায় রথটি জয়কালী মন্দির, শাপলা চত্বর, বাইতুল মোকাররম উত্তর গেট, দোয়েল চত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার ও জগন্নাথ হল হয়ে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হয়। আগামী ৫ জুলাই বিকেল ৩টায় উল্টো রথের শোভাযাত্রায় একই পথে ঢাকেশ্বরী থেকে স্বামীবাগ আশ্রমে নেওয়া হবে। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। সারা দেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় শুরু হয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। শুক্রবার দিনভর আয়োজনে অংশ নেন লাখো ভক্ত, জানান ভালো লাগার কথা। এদিন ঢাকার ধামরাইয়ে ৪০০ বছরের পুরনো যশোমাধবের রথযাত্রা উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সহকর্মীদের তথ্য এবং ছবিতে জানাচ্ছেন আপন অপু। ঢাকার ধামরাইয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় শুরু হয়েছে ৪০০ বছরের পুরনো যশোমাধবের রথযাত্রা। আজকের দিনটি আমাদের খুবই আনন্দদায়ক এবং সারাদিন আজকে আমরা উপোস থেকেছি এবং রথযাত্রার পুজো পার্বণ করেছি। আমি আর আমার বোন, আমার মা এখানে এসে জগন্নাথ দেবের দর্শন করলাম, ভালোই লাগতেছে সব মিলে। আজ আমার প্রথম এই জায়গাটা আসা, ভীষণ ভীষণ ভালো লাগছে। শুক্রবার বিকেলে রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সবাইকে আহ্বান জানান নির্ভয় ও নিঃসংকোচে নিজ নিজ ধর্ম পালনের। চট্টগ্রামে আনন্দঘন পরিবেশে উদযাপন হচ্ছে রথযাত্রা উৎসব। সকাল থেকেই মন্দিরগুলোতে হয় নানা আচার অনুষ্ঠান। বিকেলে বিভিন্ন মন্দির থেকে বের হয় রথ, অংশ নেন হাজারো পুণ্যার্থী। খুবই আনন্দ লাগছে, আমরা পরিবারের সবাই আসছি একসাথে। প্রতি বছরের রথযাত্রা হয়, আমরা রথ টেনে আনন্দ পাই। দুর্দশা ভগবানের কাছে প্রার্থনা করি যাতে আমরা এটা মুক্তি পাই। আজকে থেকে শুরু করে এই 10 দিন প্রত্যেক দিন ওখানে ওই যে মন্দিরে রাখবে বিগ্রহ, ওই মন্দিরে ভক্তরা প্রসাদ নেবে। দেশবাসীকে এবং হিন্দু যারা আমরা সনাতন ভক্তবৃন্দ আছে তাদেরকে আমরা এই মন্দিরের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সিলেটের রথযাত্রায় অংশ নিয়ে ভালো লাগার কথা জানান ভক্তরা। মৌলভীবাজারে রোদ বৃষ্টির লুকোচুরির মাঝেই বিরাজ করছে উৎসব আমেজ। বৃষ্টিতে ভিজে হাজারো ভক্ত অংশ নেয় রথযাত্রায়। কুমিল্লার রথযাত্রাতেও ছিল সনাতন ধর্মাবলম্বীদের উপচে পড়া ভিড়। বিভিন্ন স্থান থেকে বের হওয়া এসব রথ নির্দিষ্ট স্থানে গিয়ে শেষ হয়। আর 9 দিন পর 5 জুলাই শুরুর স্থানে ফিরবে উল্টো রথ। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। অসুস্থ মাকে হাসপাতালে পৌঁছে দিয়ে কেন্দ্রে প্রবেশ করতে দেরি হওয়ায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা রাজধানীর সরকারি মিরপুর বাংলা কলেজ কেন্দ্রের শিক্ষার্থী আনিসা আহমেদের পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনাধীন রয়েছে, এমনটি জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ওই পরীক্ষার্থীকে এই ব্যাপারে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানানো হয়েছে। এদিকে মানবিক বিবেচনায় ওই শিক্ষার্থী বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলেও জানিয়েছে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। আরো জানাচ্ছেন সজল বিশ্বাস।
এইচএসসি পরীক্ষার্থী আনিশা আহমেদ বৃহস্পতিবার সকালেই ছিল নিজের শিক্ষা জীবনের দ্বিতীয় পাবলিক পরীক্ষা এইচএসসি। সকালেই স্ট্রোক করেন তার মা। বাবাহারা সংসারে আর কেউ না থাকায় মাকে নিয়ে ছুটতে হয় হাসপাতালে। মাকে হাসপাতালে রেখে যখন মিরপুর সরকারি বাংলা কলেজে কেন্দ্রে পৌঁছান তানিশা, ততক্ষণে পরীক্ষা হলে প্রবেশের সময় শেষ। তাতেই কান্না ভেজা চোখে দুর্ভাগ্যের কাছে আত্মসমর্পণ করতে হয় তাকে। হলের সামনে পরীক্ষার্থী আনিশার কান্নার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া দেখা যায় নেটিজেনদের মধ্যে। বিষয়টি মানবিকভাবে দেখতে সরকারের প্রতি আহ্বান জানান অনেকেই। এমন বিশেষ পরিস্থিতিতে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেওয়ার নিয়ম করারও দাবি তোলেন অনেকেই। এই প্রেক্ষিতে শুক্রবার প্রধান উপদেষ্টার একটি ফেসবুক পোস্টে জানানো হয়, আনিসার পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। সেই সঙ্গে মানবিক বিবেচনায় ওই শিক্ষার্থীর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলেও আশ্বাস করেন শিক্ষা উপদেষ্টা। এসব আশ্বাসে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার আশার আলো দেখছে এইচএসসি পরীক্ষার্থী আনিশা। সজল বিশ্বাস, দেশ টিভি, ঢাকা। গত 24 ঘন্টায় সারা দেশে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 2 জনের, সেই সঙ্গে হাসপাতালে ভর্তি হয়েছেন 159 জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার এবং কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। মারা যাওয়া 2 জনই ছিলেন পুরুষ, যাদের একজনের বয়স 72 এবং অন্যজনের 50। প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকাল 8টা থেকে শুক্রবার সকাল 8টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বরিশালের হাসপাতালগুলোতে সবচেয়ে বেশি 107 জন ভর্তি হয়েছে। এছাড়া ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে 21 জন, ঢাকা বিভাগে 12 জন, চট্টগ্রাম বিভাগে 11 জন, রাজশাহী বিভাগে 6 জন এবং সিলেট বিভাগে 2 জন ভর্তি হয়েছেন। রাজধানীর মিরপুরের টেকনিক্যাল মোড়ে বাস চাপায় 1 জন নিহত হয়েছেন। এ সময় আহত হন সরকারি বাংলা কলেজের এক শিক্ষার্থী। শুক্রবার দুপুর 1টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস সড়ক বিভাজকে উঠে যায়। এতে দাঁড়িয়ে থাকা একজন ঘটনাস্থলেই নিহত হন। বিষয়টি নিশ্চিত করে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, হতাহতদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে ঘাতক বাস চালককে আটক করার কথাও জানান তিনি। আপনারা দেখছেন সংবাদ সন্ধ্যা। বাংলাদেশের সঙ্গে অমীমাংসিত বিষয়ে আলোচনায় বসতে প্রস্তুত ভারত। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন মুখপাত্র রণধীর জয়সওয়াল। জানান, বাংলাদেশের স্বার্থ বিবেচনায় রেখে বাণিজ্যিক বিষয়ে নানা প্রস্তাব দেওয়া হয়েছে। তবে 2026 সাল শেষ হতে যাওয়া গঙ্গা পানি বন্টন চুক্তি বাড়ানোর বিষয়ে প্রশ্ন করলে পরিষ্কার জবাব পাওয়া যায়নি। ঢাকা এবং নয়াদিল্লির গঠনমূলক বৈঠকের মধ্য দিয়ে নানান বিষয় সমাধানে পৌঁছানো সম্ভব বলে মত জয়সওয়ালের। আরো জানাচ্ছেন নীরব দাস। গঠনমূলক আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় ভারত। আলোচনায় বসতে চায় অমীমাংসিত নানা বিষয়ে। We are prepared to engage with Bangladesh on all matters in an environment that is conducive for mutually beneficial dialogue. বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে একাধিক প্রশ্নের সম্মুখীন হন মুখপাত্র রণধীর জয়সওয়াল। জানান, সব বিষয়ে ঢাকার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত নয়াদিল্লি। ব্রিফিংয়ে 2 প্রতিবেশী রাষ্ট্রের বাণিজ্যিক বিষয়ে অগ্রগতির দিকটি তুলে ধরেন জয়সওয়াল। জানান, আলোচনার মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিষয়গুলো সমাধানের জন্য অপেক্ষায় রয়েছে নয়াদিল্লি। The trade related amendments ভারত বাণিজ্য সম্পর্কিত বেশ কয়েকটি সংশোধনী বাংলাদেশের জন্য ঘোষণা করেছে। এসবগুলোই বাংলাদেশের ন্যায্যতা, সমতা ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে ঘোষণা করা হয়েছে। বাণিজ্য সচিব পর্যায়ে আলোচনা বসার প্রস্তাব উত্থাপন করেছে ভারত। The underlying issues pending with the Bangladeshi side for a long time. ব্রিফিংয়ে 2026 সালে শেষ হতে যাওয়া বাংলাদেশ ও ভারতের মধ্যকার গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়নের বিষয়েও প্রশ্ন ওঠে। জবাবে পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র জানান, চুক্তি নবায়ন সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য দুদেশের যৌথ নদী কমিশন জেআরসি রয়েছে। Both India and Bangladesh ভারত ও বাংলাদেশ গঙ্গা সহ 54টি নদীর পানি ভাগাভাগি করে। বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য দুদেশের যৌথ নদী কমিশন রয়েছে। এছাড়া সংশ্লিষ্ট রাজ্য সরকার ও প্রতিনিধিদের সঙ্গে পরামর্শ করে নিজেদের অবস্থান নির্ধারণ করবে কেন্দ্র সরকার। Consultations of concerned state governments.
এছাড়া ভারত নিজেদের আঞ্চলিক নিরাপত্তা ও জাতীয় স্বার্থের দিক বিবেচনায় রেখে বাংলাদেশ সহ অন্যান্য প্রতিবেশী দেশগুলোর উপর নজর রাখে বলে মন্তব্য করেন জেসওয়াল। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। মালয়েশিয়ায় আটক করা হয়েছে ৩৬ জন বাংলাদেশিকে। জঙ্গিদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে নিরাপত্তা বাহিনীর অভিযানে তাদের আটক করা হয়। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুদ্দিন ইসমাইল জানিয়েছেন, ২৪ এপ্রিল থেকে ৩ ধাপে সেলাঙ্গার এবং জহরে নামক স্থানে অভিযান চালানো হয়। এ সময় আটককৃত ব্যক্তিরা ইসলামিক স্টেট IS এর মতাদর্শের উপর ভিত্তি করে একটি উগ্র জঙ্গি আন্দোলনের সঙ্গে সরাসরি জড়িত বলে প্রমাণ পাওয়া গেছে। এদের মধ্যে ৫ জনকে আদালতে সন্ত্রাসবাদ অপরাধে অভিযুক্ত করা হয়েছে। ১৫ জনকে নির্বাসনের আদেশ সহ আরও ১৬ জন এখনও জঙ্গি আন্দোলনে জড়িত থাকার অভিযোগে তদন্তাধীন রয়েছে। দেখছেন সংবাদ সন্ধ্যা।